হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো টিবিআর একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এএনএম জিএনএম 2024 এর জন্য কিন্তু একদম লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট। তো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো প্র্যাকটিস সেট করে ফেলেছি, অলরেডি আমরা 8টা প্র্যাকটিস সেট করে নিয়েছি। তো আশা করি তোমাদের প্র্যাকটিস সেটগুলো অবশ্যই করে ভালো লাগছে। তো দেখো, আজকে কিন্তু আমরা বংশগতির একদম নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। আগের দিন কিন্তু আমরা বংশগতির চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ আলোচনা করছিলাম, তো আজকে কিন্তু তার নেক্সট পার্ট হতে চলেছে। আজকে আমাদের কিন্তু সেট নাম্বার 9। তো যারা যারা আগের সেটগুলো দেখোনি অবশ্যই করে সাজেস্ট করবো তোমরা কিন্তু আগের সেটগুলো দেখো এবং তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে জানাবে। তো চলো, তোমাদের জন্য কিন্তু একদম সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো নিয়ে, টপ মোস্ট এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো বংশগতির আজকে কিন্তু আমাদের নেক্সট পার্ট। তো চলো দেখে নেই আমাদের কি কি কোয়েশ্চেন রয়েছে। তো তার আগে বলে নেই, যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা অবশ্যই করে জয়েন করবে। এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো কিন্তু সেখানে তোমরা একদম পেয়ে যাচ্ছ, যেগুলো কিন্তু তোমরা রেখে দিতে পারবে এবং পরবর্তীকালে কিন্তু সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো দেখে নেই আমাদের কি কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে আসছি। আগের দিন কিন্তু আমরা অলরেডি 16টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে কিন্তু তার নেক্সট পার্ট একদম 17 নম্বর কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি তোমাদের কাছে। তো চলো কি রয়েছে দেখো। বলছে একটি ডিএনএ অণুতে 100টা বেস পেয়ার উপস্থিত, তাহলে ডিএনএ এর দৈর্ঘ্য কত হবে? ডিএনএ এর দৈর্ঘ্য কত হবে? তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাবে দেখো, 100টা যদি বেস পেয়ার থাকে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি। তার কারণ আমরা জানি ডিএনএ এর যে বেস পেয়ারগুলো রয়েছে তাদের মধ্যেকার যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 3.4। তাহলে স্বাভাবিকভাবে একটা যদি 3.4 হয়, তাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 340 অবশ্যই করে আসছে, 340 অবশ্যই করে আসছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে ডিএনএ এর যে বেস পেয়ার তাদের মধ্যেকার যে দূরত্বটা, ঠিক আছে, তো সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 3.4 অ্যাংস্ট্রম যদি আমাদের মাথায় থাকে সেক্ষেত্রে যত বেস পেয়ারই দিক আমরা কিন্তু সহজে সেটা বের করে নিতে পারবো। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, নাম্বার 18 কি রয়েছে দেখো। বলেছে হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এটা কিন্তু একদম সেই আগের দিনের মতো কোয়েশ্চেনটা যেটা আমি তোমাদের বর্ণান্ধতা দিয়ে এক্সপ্লেন করেছিলাম। ঠিক আছে, এটাও কিন্তু সেই হিমোফিলিয়াটাও দেখো, হিমোফিলিয়াটাও কিন্তু একটা এক্স লিঙ্কড। ঠিক আছে, এটা কিন্তু একটা এক্স লিঙ্কড জিন, যেটা কিনা শুধুমাত্র এক্স ক্রোমোজোমের মধ্যেই থাকছে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের কোয়েশ্চেনগুলো করার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রথমেই কিন্তু কোয়েশ্চেনগুলোকে দেখে তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে আগে কোয়েশ্চেনটা, দেন তোমাকে দেখতে হবে যে এখানে কি চেয়েছে, অ্যানসারটা কি চেয়েছে। বলছে দেখো কন্যা সন্তানদের মধ্যে সম্ভাবনা কত হচ্ছে। তাহলে আমরা কি করব, একদম চেকার বোর্ডে চলে যাব, চেকার বোর্ড থেকেই কিন্তু আমরা সহজে করে নিতে পারবো। তাহলে হিমোফিলিয়ার বাহক মাতা, তাহলে বাহক মাতা যদি হয়, আমি ধরলাম এটা হচ্ছে হিমোফিলিক আর এই এক্সট্রা হচ্ছে কি স্বাভাবিক। তাহলে এবারে দেখো, যদি বাহক মাতা হয়, আমি তোমাদেরকে বলেছিলাম যে মহিলারাই শুধুমাত্র বাহক হতে পারবেন। তার কারণ হচ্ছে তাদের কাছে দুটো এক্স ক্রোমোজোম থাকছে। একটা এক্স ক্রোমোজোম যদি তাদের স্বাভাবিক হয় সেক্ষেত্রে তারা কিন্তু বাহক হবেন। ঠিক আছে, তার মধ্যে কিন্তু কোন রকম রোগ লক্ষণ প্রকাশ পাবে না, প্রকাশ পাবে কার ক্ষেত্রে, তার নেক্সট জেনারেশনের ক্ষেত্রে। আর কি বলেছে, স্বাভাবিক পিতা মানে তার কোন রকম তার একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, স্বাভাবিক পিতার ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, পিতাদের মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, সেখানে কোন রকম হিমোফিলিক কোনো জিন নেই। তাহলে এটাকে যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখি তাহলে সহজেই কিন্তু আমরা অ্যানসারটা এখান থেকে করে নিতে পারবো। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে বাহক মাতা আর আমাদের স্বাভাবিক পিতা। তাহলে আমরা এখানে দেখে নেব। ঠিক আছে, চলো তোমরা কিন্তু চেকার বোর্ডগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তার কারণ এই ধরনের কোয়েশ্চেন অবশ্যই করে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পরীক্ষাতে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমরা অবশ্যই করে পরীক্ষাতে পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আমাকে বলেছে যে কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়া, এই যে জিনিসটা ভালো করে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আক্রান্ত, সে কিন্তু বাহক নয়,
সেই রোগটাতে আক্রান্ত, তার মধ্যে সেই রোগের লক্ষণটা প্রকাশ পাচ্ছে। তার মানে দেখো কার মধ্যে রোগের লক্ষণটা প্রকাশ পাচ্ছে, একদম। তাহলে এখানে আক্রান্ত কি কেউ রয়েছে? দেখো এ হচ্ছে গিয়ে ফিমেল, এ হচ্ছে গিয়ে ফিমেল, কিন্তু এ হচ্ছে বাহক, এ হচ্ছে গিয়ে বাহক। তার মানে এর মধ্যে কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে না, তার একটা এক্স ক্রোমোজোমে রয়েছে। এ হচ্ছে গিয়ে মেল, এ হচ্ছে মেল, কিন্তু এ হচ্ছে আক্রান্ত, ঠিক আছে? এ মেল আক্রান্ত, এ হচ্ছে স্বাভাবিক মেল, এ মেল কিন্তু এ হচ্ছে স্বাভাবিক, আর এ হচ্ছে ফিমেল, এও হচ্ছে গিয়ে স্বাভাবিক। তাহলে এখানে কিন্তু আক্রান্ত কেউ নেই, বিশেষ করে কন্যা সন্তান কিন্তু কোন রকম আক্রান্ত নেই এখানে। তাহলে আমরা কি করব? রাইট অ্যান্সার অপশন ডি করে নেব। রাইট অ্যান্সার আমরা এখানে অপশন ডি করে নেব, তাই তো? আশা করি বোঝা গেল কোয়েশ্চেনটা, আশা করি বোঝা গেল কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। ভালো করে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা অবশ্যই করে এক্সামে পাবেই। চলো নাম্বার 19 কি বলছে দেখো, বলছে মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয়? তার মানে কোনটা অটোজোমাল, কোনটা অটোজোমাল সেটা আমরা দেখে নেব। অটোজোমের বৈশিষ্ট্য, রোলার জীব, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানের মুক্তলতি, কোনটা হচ্ছে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? ও সরি, কোনটা অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, জাস্ট এ সেকেন্ড। ভালো করে কিন্তু এই যে না বিষয়গুলো ভালো করে খেয়াল করবে, তার কারণ দেখো আমরা কিন্তু এই যে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় পর্যন্ত পড়েই কিন্তু আমরা অনেক সময় অ্যান্সার করতে যাই। তো সেক্ষেত্রে এই না বা নয় গুলো আমরা অনেক সময় খেয়াল করি না। তো সেই জন্য এই না বা নয় গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমার ভুল হয়ে যাওয়ার চান্স থাকছে। তো এখানে আমরা দেখে নেব যে এই যে রোলার জীব, এটাও কিন্তু অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, রোলার জীব। কানের মুক্তলতি, যুক্তলতি, ঠিক আছে? অনেকের কানের লতি হচ্ছে গিয়ে জোড়া থাকে গালের সঙ্গে, আবার অনেকের কিন্তু মুক্ত থাকে, জোড়া থাকে না। এটা কিন্তু আমাদের অটোজোমাল একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এবারে হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়াও কিন্তু অটোজোমাল ডিসঅর্ডার। অটোজোমাল ডিসঅর্ডার এটা 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোম দুটো রয়েছে। আমরা জানি যে আলফা থ্যালাসেমিয়া একটা রয়েছে, বিটা থ্যালাসেমিয়া রয়েছে। তো 11 নম্বর আর 16 নম্বর ক্রোমোজোমের ডিসঅর্ডার, তারপরে থ্যালাসেমিয়া হচ্ছে। শুধুমাত্র হিমোফিলিয়াটা আমরা এক্ষুনি দেখলাম। হিমোফিলিয়াটা হচ্ছে কি না, হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড একটা ডিসঅর্ডার, এক্স ক্রোমোজোমের একটা ডিসঅর্ডার হিমোফিলিয়া। তার মানে এক্স ক্রোমোজোমটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, অটোজোম নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা অপশন বি হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নাম্বার 20 কি রয়েছে দেখো, বলছে আলফা থ্যালাসেমিয়া। দেখো এক্ষুনি আমি বলছিলাম আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী ক্রোমোজোম, তাহলে কত নম্বর ক্রোমোজোম সেট আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী? আমি এক্ষুনি তোমাদেরকে কিন্তু বললাম। তো এটা সবাই আশা করি করতে পারবে যে আলফা থ্যালাসেমিয়া, আলফা আমরা জানি এইভাবে আমরা আলফা সাইনটা দিচ্ছি, তাহলে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম সেট। 16 নম্বর ক্রোমোজোম সেট হচ্ছে আলফা, আর এই যে 11 নম্বর ক্রোমোজোম সেট এ কিন্তু হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী। বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম সেট এবং 16 নম্বর হচ্ছে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নাম্বার 21 আমাদের কাছে বলেছে স্ন্যাপড্রাগন উদ্ভিদের F2 ফিনোটাইপের অনুপাত। আমরা একদম সেই এর যে আগের সেটটা করছিলাম, আগের সেটে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে সেকেন্ড ফিলিয়াল জেনারেশনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কি হবে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে, যখন একটা বিশেষ নাম দিয়ে দিয়েছে আমাদেরকে স্ন্যাপড্রাগন, ঠিক আছে? স্ন্যাপড্রাগন আবার প্রসেসর ভাববে না কেউ, ঠিক আছে? স্ন্যাপড্রাগন আবার প্রসেসর কেউ ভাববে না, এটা কিন্তু একটা উদ্ভিদ, ঠিক আছে? এটা একটা ফুল। তাহলে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে, স্ন্যাপড্রাগনের বিশেষ বৈশিষ্ট্যটা কি? এ কিন্তু কি দেখাচ্ছে না, ইনকমপ্লিট ডমিনেন্স, তার মানে হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে। তাহলে এর যে ফিনোটাইপিক অনুপাত আমি বলেছিলাম, ফিনোটাইপ মানে যেটা বাহ্যিক বৈশিষ্ট্য বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে, তাহলে এর ফিনোটাইপিক অনুপাতটা কি হয়ে যাবে? এর ফিনোটাইপিক অনুপাতটা কিন্তু হবে 1:2:1। তার কারণ এখানে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেমন আমরা দেখতে পাই সন্ধ্যা মালতী বা মিরাবেলিস জালাপা, সেখানেও কিন্তু অসম্পূর্ণ প্রকটতা। এটা কিন্তু মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম। মেন্ডেল বলেছিলেন যে যদি আমাদের কোনো লম্বা গাছ থাকে এবং বেটে গাছ থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো,
সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 3টে লম্বা গাছ, একটা বেটে গাছ হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। কিন্তু এখানে কি ব্যতিক্রম দেখা যাচ্ছে, যে লম্বা সেই আমরা যদি ধরি যে সন্ধ্যা মালতী, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি একটা লাল ফুল ছিল, একটা রেড ফ্লাওয়ার ছিল, একটা হোয়াইট ফ্লাওয়ার ছিল। তাহলে মেন্ডেলের কথা অনুযায়ী 3টে লাল ফুল হওয়া উচিত ছিল, একটা সাদা ফুল হওয়া উচিত ছিল। কিন্তু এখানে তার উল্টো কি হলো না, একটা একদম লাল ফুল হলো, দুটো হয়ে গেল আমাদের গোলাপি, আর একটা হয়ে গেল সাদা। তার মানে এই যে গোলাপি, এ কিন্তু দেখো লালও নয় আবার ঠিক সাদাও নয়, তার ঠিক একটা মাঝামাঝি একটা কালার চলে এলো দুটো। তাহলে এই যে এখানে আমরা দেখতে পেলাম যে ফিনোটাইপিক অনুপাতটা, এটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতা প্রকাশ পেল, যেটা মেন্ডেলের সূত্রকে কিন্তু মানলো না। তাহলে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে এই অসম্পূর্ণ প্রকটতা, যেটা দেখা যাচ্ছে আমাদের স্ন্যাপড্রাগনের, সন্ধ্যা মালতীতে, এই সমস্ত উদ্ভিদে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে গেল অপশন ডি। নেক্সট, আচ্ছা, নিম্নলিখিত কোনটি মনোজোম? মনোজমিক, মনো কথার অর্থ এক, মনো কথার অর্থ এক, তাহলে মনোজমিক কোনটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। অপশনগুলো ভালো করে দেখো, অপশনগুলো ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে 2n+1, 2n+2, n+1, আর হচ্ছে গিয়ে কি 2n-1। তাহলে মনোজমিক মানে কি, 2n মানে আমরা জানি হ্যাপ্লয়েড, সবসময় দুটো সেট আমাদের ক্রোমোজোম থাকে, দুটো সেট, তাহলে এটাকেই আমরা বলছি 2n, এটাকেই আমরা বলছি 2n। তাহলে 2n যখন হয়ে যাচ্ছে, দেখো আমরা যদি দেখি, তাহলে 2n এটা +1 মানে কি, একটা তো বেশি হয়ে গেল, তার মানে এখানে তো 3টে হয়ে গেল, তাহলে এটা নিশ্চয়ই মনোজমিক। আমি মনো মানে কি বললাম, মনো মানে হচ্ছে 1, মনো মানে হচ্ছে 1, মনো মানে 1। তাহলে এখানে দেখো 2n+, যদি 2 করি, তাহলে এটা একটা সেট ছিল, প্লাস আরো দুটো হয়ে গেল, তার মানে তো এখানে 4টে হয়ে গেল। n মানে কি, n মানে হচ্ছে একটা হ্যাপ্লয়েড, ঠিক আছে, তার সঙ্গে আর একটা n, তাহলে এখানেও কিন্তু আরেকটা হয়ে গেলে এখানেও কিন্তু আমরা দেখতে পেলাম যে দুটো হয়ে যাচ্ছে। কিন্তু 2n-1 দুটো ছিল, সেখান থেকে -1 একটা চলে গেল, তার মানে কি আলটিমেট এখানে কি দাঁড়িয়ে গেল, একটা হয়ে গেল না। তাহলে মনোজমিক হচ্ছে কোনটা, অপশন ডি। মনোজমিক হচ্ছে অপশন ডি, অপশন ডি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো, আশা করি বোঝা গেল ব্যাপারটা। সবসময় মনে রাখবে মনো কথার অর্থ হচ্ছে এক, তাহলে সেগুলো কিন্তু আমরা সহজেই কাউন্ট করে নিতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে দেখো এক্স ও সিনড্রোমকে কি বলা হচ্ছে। তার মানে একটা এক্স ক্রোমোজোম রয়েছে, আমরা জানি আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হতে পারে এক্স এক্স মেয়েদের ক্ষেত্রে, বা হচ্ছে আমাদের থাকছে কি ছেলেদের ক্ষেত্রে থাকছে এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের সেক্স ক্রোমোজোমের সেট, সেক্স ক্রোমোজোমের সেট হচ্ছে এটা। তাহলে এক্ষেত্রে দেখো এক্স ও হয়ে গেছে, তার মানে একটা এক্স তো রয়েছে, তার সঙ্গে আর একটা কিন্তু নেই, ও মানে কিন্তু কিছু নয়, এটা কিন্তু জিরো, আমরা ধরে নিতে পারি কিছু নেই সেখানে, তার মানে একটাই এক্স ক্রোমোজোম চলে আসছে কোনো কারণে। টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম নাকি কুসিং সিনড্রোম, কোনটা হবে? টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, কুসিং সিনড্রোম। আমরা একটু আগেই করেছি যে দেখো ক্লাইনফেল্টার আর ডাউন সিনড্রোমে কি হয়ে গেছিল, একটা এক্সট্রা হয়ে গেছিল। আমরা দেখছিলাম যে আমাদের 46টা ক্রোমোজোম, 46টা ক্রোমোজোমের জায়গায় কিন্তু 47টা হয়ে গেছিল, কারণ ডাউন সিনড্রোম এবং ক্লাইনফেল্টার সিনড্রোমে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে গেছিল। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে আর একটা নেই, তার মানে একটা অভাব রয়েছে। তাহলে এখানে কি হবে না, এটা হয়ে গেল আমাদের টার্নার সিনড্রোম, এটা হয়ে গেল আমাদের টার্নার সিনড্রোম, ঠিক আছে। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের একটা সেক্স ক্রোমোজোমের একটা থাকছে, সেটের মধ্যে একটা থাকছে আর একটা কিন্তু থাকছে না টার্নার সিনড্রোমের বেলা। উল্টো দিয়ে ক্লাইনফেল্টার কি, একটা এক্সট্রা চলে আসছে, মানে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে এক্স এক্স ওয়াই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্স এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তারপরে ক্লাইনফেল্টার সিনড্রোমে যারা হয় তাদের মধ্যে কিন্তু পুরুষ এবং স্ত্রী উভয় বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 24 কি বলা হচ্ছে দেখো, ফিনাইল কিটোনিউরিয়া হলো একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন যা থাকে। তাহলে এই যে ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া, এই যে এত বড় নামটা, এটা হচ্ছে একটা অটোজোমাল, অটোজোমাল কি হচ্ছে, অটোজোমাল, যেটা হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন জিন, যেটা থাকছে কত নম্বর ক্রোমোজোম সেটে। এই প্রচ্ছন্ন জিনটা কত নম্বর ক্রোমোজোম সেটে থাকছে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। দেওয়া রয়েছে দেখো 17তম, 16তম, 12তম নাকি 11তম। তাহলে দেখে নেবো, কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি নাম্বার সি 12, 12 নম্বর ক্রোমোজোমে রয়েছে এই ফিনাইল কিটোনিউরিয়া। একটু আগে আমরা দেখলাম 16 নম্বর ক্রোমোজোমের হয়েছে,
আলফা থ্যালাসেমিয়া, আর এটা হচ্ছে কি আমাদের কি বিটা থ্যালাসেমিয়া। আমরা একটু আগে দেখলাম 11 নম্বর ক্রোমোজোম, আর আমরা এবারে কি দেখছি না 12 নম্বর যেটা রয়েছে, 12 নম্বর ক্রোমোজোমে রয়েছে ফিনাইল কিটোনিউরিয়া। আবার 21 নম্বর ক্রোমোজোম সেট যেটা, সেটাতে কি থাকছে, ডাউন সিনড্রোম। সেটা ট্রাইজোমি হয়ে যাচ্ছে, একটা এক্সট্রা হয়ে গেলে কিন্তু সেখানে ডাউন সিনড্রোম দেখতে পাচ্ছি। তাহলে এই ক্রোমোজোম সেটের যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কোন ক্রোমোজোম সেট পরিবর্তন হলে কি রোগ ঘটছে, বা কোন ক্রোমোজোম সেটের জন্য কোন তার ডিসঅর্ডার দেখা দিচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। চলো নেক্সট নাম্বার 25 কি রয়েছে দেখো, বলছে সহপ্রকটতা লক্ষ্য করা যায়। সহপ্রকটতা একটু আগে আমরা দেখছিলাম ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। এখানে কিন্তু রয়েছে দেখো সহপ্রকটতা, কোডমিনেন্স। সহপ্রকটতা বা কোডমিনেন্স, তাহলে কোডমিনেন্স দেখা যাচ্ছে কার ক্ষেত্রে, আমরা যে একটু অপশনগুলো কনসিডার করি দেখে নেই। তাহলে কি রয়েছে দেখো, বলছে সন্ধ্যা মালতী, এবিও রক্তের শ্রেণী, স্ন্যাপড্রাগন কোনোটি নয়। একটু আগে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বললাম যে স্ন্যাপড্রাগন হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, সন্ধ্যা মালতী বা মিরাবেলিস জালাপা তার যে রাসায়নিক নাম, সন্ধ্যা মালতীর যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে কি মিরাবেলিস জালাপা। বিজ্ঞানসম্মত নামগুলো ভালো করে মনে রাখবে। আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনটা ছিল সেখানে কিন্তু তোমাদেরকে অনেক কোয়েশ্চেন দিয়েছিল এই বিজ্ঞানসম্মত নাম থেকে। তাহলে বিজ্ঞানসম্মত নামগুলো যদি মনে রাখতে না পারি আমরা, সেখানে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়বো। তো সেই জন্য মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোয়েশ্চেন আসছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো সেই সমস্ত উদ্ভিদ ও প্রাণীগুলোর একটু বিজ্ঞানসম্মত নামগুলো তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনকমপ্লিট ডমিনেন্স দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি, এবিও ব্লাড গ্রুপ। মানুষের এবিও ব্লাড গ্রুপ, এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোডমিনেন্স বা সহপ্রকটতা। তাহলে এখানে একটা আমরা যদি কোয়েশ্চেন দেখে নেই যে এবিও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবিও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন না কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 26, কোন দশায় কোষের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন ঘটে। জেনেটিক রিকম্বিনেশন ঘটছে কোন দশায়। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু মডারেটের থেকে একটু হার্ড লেভেলের কোয়েশ্চেন। তো ভালো করে যদি আমরা আমাদের যদি ভালো করে প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনে আমরা সহজে অ্যান্সার করতে পারবো না। এর রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, তাহলে অপশনগুলো দিয়েছে দেখো মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস রয়েছে। আচ্ছা, এ এবং বি উভয় রয়েছে। তাহলে আমরা দেখে নেব জেনেটিক রিকম্বিনেশন ঘটছে আমাদের কোন দশাতে। তাহলে দেখো এই যে মিওসিস দশা, মিওসিস যে কোষ বিভাজন রয়েছে, এখানে কিন্তু আমাদের ঘটছে কি জেনেটিক রিকম্বিনেশন। কোষের যে কোষ বিভাজনের যে দশাগুলো রয়েছে বা কোষ বিভাজনের বা কোষ চক্রের যে তোমার সেই সাইকেলটা রয়েছে, ফেজগুলো রয়েছে, G1 G2 এম ফেজ বা এস ফেজ, এগুলো কিন্তু পরপর কোনটা হচ্ছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। তার সঙ্গে সঙ্গে কোন ফেজে কি ঘটনা ঘটছে সেগুলো মনে রাখবো। এবং কোষ বিভাজনের যে বিভিন্ন স্টেপ গুলো রয়েছে, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, এগুলোকে আমরা ভালো করে কিন্তু একটু দেখবো। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো অবশ্যই করে রয়েছে, আমরা দেখে নিই কি কি কোয়েশ্চেন রয়েছে আরো আমাদের কাছে। দেখো কি রয়েছে, বলছে দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। তাহলে এই যে ক্রসিং ওভার ঘটনাটা ঘটছে, আমরা জানি যে সমসংস্থ ক্রোমোজোম বা হচ্ছে গিয়ে আমরা যদি দেখে নিই এই ধরনের ঘটনাটা ঘটছে, তাই না। চলো তাহলে এই যে ক্রোমোজোম দুটো পাশাপাশি রয়েছে, এগুলোকে আমরা বলছি কি, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড একে অপরের, এরা হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড। তাহলে এই যে সিস্টার ক্রোমাটিড গুলো দেখো এবারে কি হবে ঘটনাটা, যে এখানে কিন্তু একটা ঘটনা ঘটবে, যেটা হচ্ছে গিয়ে এর ক্রোমোজোমটা কিন্তু এসে এইভাবে ক্রস করবে, এইভাবে এসে কিন্তু জাস্ট এ সেকেন্ড, এর যে ক্রোমোজোমটা কিন্তু এইভাবে এসে এর সঙ্গে কিন্তু ক্রস করবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ক্রসিং ওভারটা ঘটবে এবং তাদের মধ্যে কিন্তু খন্ডাংশ বিনিময় হবে এবং তাদেরকে দেখতে পরবর্তী ক্ষেত্রে কেমন হয়ে যাবে সেটা যদি আমরা একটু দেখি, এর যে পরবর্তী স্টেপটা, তখন আমরা দেখতে পাবো যে এই যে ক্রোমোজোমটা রয়েছে, এই যে ক্রোমোজোমটা রয়েছে, একে কিন্তু দেখতে হয়ে যাবে অনেকটা, একে দেখতে হয়ে যাবে অনেকটা এই রকম। ঠিক আছে, আবার এর যে ক্রোমোজোমটা রয়েছে,
এই যে ক্রোমোজোমটা রয়েছে একে দেখতে হয়ে যাবে অনেকটা এই রকম, ঠিক আছে, এরকম কিন্তু দেখতে হয়ে যাবে। ভালো করে একটু দেখলে ডিফারেন্সটা তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। ভালো করে যদি একটু দেখো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি ডিফারেন্সটা বুঝতে পারবে কি ডিফারেন্সটা হলো। তাহলে এই যে ক্রসিং ওভার ঘটনাটা ঘটছে এইটা কোথায় ঘটছে, কোন দশাতে ঘটছে? দেখো লেপ্টোটিন, ডিপ্লোটিন, প্যাকিটিন নাকি জাইগোটিন উপদশাতে? জাইগোটিন উপদশাতে। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের একদম রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আর একটা জিনিস মনে রাখবে, এই যে ক্রসটা ঘটছে এটাকে বলা হচ্ছে কায়াজমা, ঠিক আছে, কায়াজমা। এই যে এক্স আকৃতির একটা গঠন আমরা দেখতে পাচ্ছি, এক্স আকৃতির একটা গঠন দেখতে পাচ্ছি, এটাকে বলছি আমরা কায়াজমা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেন এখানে ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তার সঙ্গে সঙ্গে এই যে দশাগুলো রয়েছে এই প্রত্যেকটা দশার কিন্তু কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো একটু তোমরা ভালো করে কিন্তু একদম পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখব। নাম্বার 28 কি রয়েছে বলছে, দেখো গাইনোকোমেস্টিয়া লক্ষণটি দেখা যায় কার ক্ষেত্রে? গাইনোকোমেস্টিয়া লক্ষণটি দেখা যাচ্ছে কোন সিনড্রোমের ক্ষেত্রে? বা দেখো অপশনগুলো দেওয়া রয়েছে, ক্লাইনফেল্টার, টার্নার, ডাউন সিনড্রোম নাকি এসএআরএস। এক্ষেত্রে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। গাইনোকোমেস্টিয়া জিনিসটা কি? গাইনোকোমেস্টিয়া জিনিসটা কি আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম কিন্তু এখানে এক্সট্রা চলে আসছে, তার ফলে কি হচ্ছে এক্স এক্স ওয়াই হচ্ছে। এর ফলে এই যে মানুষটি বা এই যে আমাদের বলবো এর ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, ব্যক্তিটি এর ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং স্ত্রী দুজনের বৈশিষ্ট্যই কিন্তু লক্ষ্য পাচ্ছে, মানে লক্ষ্য করতে পারছি আমরা অলরেডি। তাহলে গাইনোকোমেস্টিয়া জিনিসটা কি, মানে পুরুষদের দেহে যখন স্ত্রীদের মতো স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটে সেই ঘটনাটাকে আমরা বলছি গাইনোকোমেস্টিয়া, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কি গাইনোকোমেস্টিয়া, এবং এটা একমাত্র দেখা যাচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে। টার্নার সিনড্রোমে আমরা দেখলাম কি এক্স ও হয়ে যাচ্ছে, তার মানে একটা সেক্স ক্রোমোজোম থাকছে না। ডাউন সিনড্রোমে আমরা দেখলাম 21 নম্বর ক্রোমোজোম সেট যেটা অটোজোম তার হচ্ছে গিয়ে ট্রাইজোমি হয়ে যাচ্ছে, 21 নম্বরে একটা বেসিক ক্রোমোজোম চলে আসছে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নাম্বার 29 আমরা যদি দেখে নেই হোলান্ড্রিক জিন কোথায় থাকছে? হোলান্ড্রিক জিন, এই হোলান্ড্রিক জিনের অবস্থান কোথায়? ভালো করে যদি আমরা দেখি তাহলে দেখবো এই হোলান্ড্রিক জিনটা কিন্তু রয়েছে আমাদের ওয়াই ক্রোমোজোমে। পুরুষদের ক্ষেত্রে যে ওয়াই ক্রোমোজোম থাকছে সেখানেই থাকছে এই হোলান্ড্রিক জিন। হোলান্ড্রিক জিন কি করছে, দেখবে এই হোলান্ড্রিক জিন কি করছে না পিতাদের বৈশিষ্ট্য বা হচ্ছে বাবার বৈশিষ্ট্য ছেলের দেহে কিন্তু এটা প্রকাশ করতে সাহায্য করছে। যেমন এই যে কানের লুতিতে অনেকের লোম দেখতে পাওয়া যায়, ঠিক আছে, তাহলে সেই যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু এই হোলান্ড্রিক জিনের কিন্তু একটা বৈশিষ্ট্য। এই হোলান্ড্রিক জিনটা থাকছে একমাত্র ওয়াই ক্রোমোজোমে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, আচ্ছা লাল বর্ণের যে বর্ণান্ধতা তাকে কি বলে? লাল বর্ণের বর্ণান্ধতাকে কি বলে? লাল রঙের প্রতি যে অন্ধ, তাহলে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস কিন্তু একটা বিশেষ বর্ণকে কেউ ঠিকঠাক করে দেখতে পাচ্ছে না। তাহলে যে লাল রঙের, এই যে দেখো লাল রঙের কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, তাহলে তোমাদের মধ্যে কি কেউ এরকম রয়েছে যে লাল রংটাকে ঠিক করে চিনতে পারছো না? লাল রংটাকে ঠিক করে চিনতে পারছো না, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার কিন্তু সেই প্রবলেমটা রয়েছে। তাহলে লাল বর্ণের প্রতি সে কিন্তু ব্লাইন্ড, ঠিক আছে, লাল কালারের প্রতি সে হচ্ছে ব্লাইন্ড। তাহলে এই লাল কালারের প্রতি যে ব্লাইন্ডনেস এটাকে আমরা কি বলবো? তাহলে আমরা দেখে নিই অপশনগুলো, বলছে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া নাকি কোনোটি হবে না। তাহলে আমরা যদি দেখে নেই লাল বর্ণের প্রতি যে অন্ধ বা লাল বর্ণটাকে দেখতে পাচ্ছে না সে হচ্ছে তার যে সেটাকে কি বলবো আমরা প্রোটানোপিয়া। এই যে ডিউটেরানোপিয়া এইটাকে আমরা কি বলবো? এ কি কোন বর্ণের প্রতি অন্ধ? এটাও একটা বর্ণান্ধতা, তাহলে একে আমরা বলবো কি না এ হচ্ছে কি সবুজ, ঠিক আছে, বা গ্রিন কালার, গ্রিন কালার। তাহলে আমি যে এই যে লিখছি দেখো গ্রিন কালারে, তাহলে এটা কি আশা করি সবাই বুঝতে পারছো? কেউ কি এমন রয়েছে যে এই গ্রিন কালারটাকে চিনতে পারছো না? আর ট্রাইটানোপিয়া হচ্ছে কি বলো দেখি? ট্রাইটানোপিয়া হচ্ছে ব্লু, ঠিক আছে, ট্রাইটানোপিয়া হচ্ছে ব্লু, ঠিক আছে, ট্রাইটানোপিয়া হচ্ছে ব্লু। তাহলে দেখো আমি কিন্তু লিখে দিলাম প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া তিনটেতেই রয়েছে। দেখো এই তিনটে কিন্তু কালার ব্লাইন্ড আমরা দেখতে পাবো। চলো
নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে দেখে নিচ্ছি। নাম্বার 31 কি রয়েছে আমরা দেখে নেব। বার বডি কোথায় দেখা যায়? বার বডি কোথায় দেখতে পাওয়া যায়? এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, অটোজোম নাকি কোনোটি নয়? বার বডি কোথায় দেখতে পাবো? তাহলে একটু আগে আমরা দেখলাম যেমন ওয়াই ক্রোমোজোমে রয়েছে হোলান্ড্রিক জিন, এই বার বডিটা কিন্তু রয়েছে একদম এক্সক্লুসিভলি, এটা কিন্তু এক্স ক্রোমোজোমেই রয়েছে। বার বডিটা শুধুমাত্র এক্স ক্রোমোজোমেই দেখা যায়। বার বডিটা শুধুমাত্র কোথায় দেখা যায়? শুধুমাত্র কিন্তু এক্স ক্রোমোজোমেই দেখা যায়। এবং এই বার বডি আবিষ্কার করেছিলেন কিন্তু একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে মুরি বার। বিজ্ঞানী মুরি বার, তার নাম অনুসারে কিন্তু এই বার বডির নামকরণ হয়েছে। বিজ্ঞানী মুরি বারের নাম অনুসারে কিন্তু এই বার বডির নাম হয়েছে এবং এটা এক্সক্লুসিভলি দেখতে পাওয়া যায় এক্স ক্রোমোজোমে। যেমন ওয়াই ক্রোমোজোমে আমরা দেখলাম যে হোলান্ড্রিক জিন দেখতে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভলি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? নাম্বার 32, কোডনের নাইট্রোজেন ঘটিত বেসের সংখ্যা। তাহলে কোডন গুলো ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে কোনটা হচ্ছে প্রারম্ভিক কোডন। এই কোডন গুলো কিন্তু তোমরা ডিএনএ মানে ওই রেপ্লিকেশন যেখানে রয়েছে বা হচ্ছে ওই যে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন যে ব্যাপারগুলো রয়েছে, সেন্ট্রাল ডগমা, এগুলো ভালো করে একটু তোমাদেরকে আইডিয়াটা নিতে হবে। তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু এই কোডন গুলো রয়েছে। তাহলে কোডনের মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস থাকে? কোডনের মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস থাকে? এটা খুবই ইজি, সবাই আশা করি পারবে। 3টে নাইট্রোজেন বেস থাকে কোডনের মধ্যে। 3টে নাইট্রোজেন বেস থাকছে কোডনের মধ্যে। তাহলে লাস্ট বাট নট লিস্ট আমাদের রয়েছে আজকে একদম আজকে সেটের লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি। দেখো একদম কোডন রিলেটেড একটা কোয়েশ্চেন তোমাদের আমি একটু আগে বলছিলাম যে প্রারম্ভিক কোডন। তাহলে প্রারম্ভিক কোডন কোনটা? তাহলে দেখো এখানে কিন্তু রয়েছে আমাদের কোডনের, আমরা এক্ষুনি বললাম যে 3টে করে নাইট্রোজেন বেস। দেখো কোডনের ক্ষেত্রে প্রত্যেকটাতে 3টি করে নাইট্রোজেন বেস রয়েছে। তাহলে এবারে আমরা দেখে নেব যে প্রারম্ভিক কোডন, ঠিক আছে, কোনটা প্রারম্ভিক কোডন? আমাদের রাইট অ্যান্সার আমরা জানি যে অগ, AUG যদি আমরা দেখে নেই, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু প্রারম্ভিক কোডন। তাহলে এইটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট। তাহলে নেক্সট কোয়েশ্চেনের সেট নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই করে দেখা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো সেট যে আমরা জেনেটিক্স নিয়ে আলোচনা করলাম, দুটো সেট, সেই সেটগুলোর কিন্তু একদম অ্যান্সার কিটা এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে। সেখানে কিন্তু এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং পিডিএফ গুলো তোমাদের কাছে রেখে দিতে পারছো। তার সঙ্গে এই অ্যান্সার কি তোমাদের কাছে থাকছে, নিজেরা কিন্তু তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করে নিতে পারছো। তো চলো আজকে এই পর্যন্তই। যারা যারা কিন্তু অবশ্যই করে তোমাদেরকে বলবো এএনএম জিএনএম 2024 কে টার্গেট করছো, অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং অবশ্যই করে কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমরা যেই কোয়েশ্চেন সেটগুলো নিয়ে আসছি তোমাদের জন্য অবশ্যই খুবই একদম টপ মোস্ট এমসিকিউ, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেই টাইপের কোয়েশ্চেন গুলো আসছে সেই টাইপের কোয়েশ্চেন গুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। জেনেটিক্স চ্যাপ্টারটা কিন্তু খুবই একটু টাফ চ্যাপ্টার, বিভিন্ন রকমের এখানে কোয়েশ্চেন হয়। তো এই জন্য এই কোয়েশ্চেন, যেই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা আলোচনা করলাম, সেই ধরনের কিছু কোয়েশ্চেন তোমরা নিজেরা কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে তোমরা পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। আশা করবো তোমরা কিন্তু অবশ্যই করে সফল হবে। তো চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। টাটা, থ্যাংক ইউ।